নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাশন করব কালকে মার্কেটে যে বড় ধরনের ক্র্যাশটা হলো এটার পিছনে কোন কোন গ্লোবাল ডেটা এবং নিউজগুলো উঠে আসছে। তার সাথে সাথে আমরা আলোচনা করব বুধবারে আমরা কিভাবে মার্কেটে ট্রেডিং করব, নিফটি 50 ব্যাংক নিফটির মধ্যে কিভাবে ট্রেডিং সেটআপ বানাবো সেটা নিয়েও আজকের ভিডিওতে ডিসকাশন করব। দেখুন, কালকেই আমি ভিডিও বানাতে পারতাম। এখানে অনেকে মার্কেটে যে ফলটা হচ্ছে এটা দেখে কিন্তু প্যানিক করছে। আমি জাস্ট ইউএস মার্কেটটা দেখার জন্য কালকে ভিডিও করিনি। আজকে যেহেতু মার্কেট ছুটি রয়েছে, আমি ইউএস মার্কেটটা দেখার চেষ্টা করছিলাম যে ইউএস মার্কেট কেমন ধরনের রিয়াকশন করছে, যুদ্ধের যে খবরটা মার্কেটে উঠে আসছে এটার রিয়াকশনটা কেমন দিচ্ছে সেটা দেখার জন্য কিন্তু আমি ওয়েট করছিলাম। সেই জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি। তো এখানে সবাই যেটা ভাবছে তার বিপরীতটা কিন্তু মার্কেটে হওয়ার সম্ভাবনা এখানে তৈরি হচ্ছে, যেটা আমার মনে হয়। তো সেটা আজকের ভিডিওতে একদম ডিটেলসে ডিসকাশন করব। তো ভিডিও শুরুর আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি প্রথমবার দেখছেন অথবা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি এই চ্যানেল থেকে ট্রেডিং এবং মার্কেট সম্পর্কিত যাবতীয় তথ্য সম্পূর্ণ ফ্রিতে আপডেট পেয়ে যাবেন। তো আসুন দেরি না করে আজকের ভিডিওটি এবার আমরা শুরু করি। তো আসুন প্রথমে আমরা জেনে নিই যে কোন কারণগুলোর জন্য কালকে বাজারে বড় ধরনের পতন হয়েছে। তারপর আমরা জেনে নেবো যে মার্কেটের সেন্টিমেন্ট এই মুহূর্তে কি রয়েছে, মানে ইউএস মার্কেট আমাদের কি বলছে, সবকিছু নিয়ে ডিসকাশন করব। সেটা আমরা চার্টে আলোচনা করব। তো আসুন জেনে নিই যে কালকে পতনটা কেন হলো, কোন কোন রিজনগুলো এখানে উঠে আসছে। তো গতকাল 2রা মার্চ 2026 তারিখে ভারতীয় শেয়ার বাজারে একটি বড়সড় ধস নেমেছে। সেন্সেক্স 1000 পয়েন্টের বেশি, নিফটি 50 কিন্তু এখানে 312 পয়েন্টের বেশি এখানে পড়ে গিয়েছে। আর এটার ফলে বিনিয়োগকারীদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তো আসুন দেখে নিই যে কোন কোন কারণগুলো এখানে মেইনলি রয়েছে। তো ফার্স্ট এখানে যে কারণটা উঠে আসছে সেটা হচ্ছে ভূ রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি। কি বলছে আসুন দেখে নিই। সবচেয়ে বড় কারণ ছিল মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি চরম আকার ধারণ করা। তো এখানে আমরা সবাই কম বেশি ইতিমধ্যে জেনে গিয়েছি যে এখানে ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলছে, তার সাথে কিন্তু আমেরিকাও ইসরায়েলের সাথে আছে। তো আসুন দেখে নিই কি বলছে। সপ্তাহান্তে খবর আসে যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে একযোগে হামলা চালিয়েছে। এর জবাবে ইরানের পাল্টা মিসাইল হামলার খবরের পর বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে শেয়ার বিক্রি করে সোনা বা নিরাপদ জায়গায় বিনিয়োগ করতে শুরু করেন। তো দেখুন, এখানে সোনার দাম ইনক্রিজ হয়েছিল, কিন্তু কালকে আমি যখন ইউএস মার্কেট লক্ষ্য করছিলাম সেখানে আমি লক্ষ্য করলাম যে সোনার ভিতরে মানে গোল্ডের মধ্যে এবং সিলভারের মধ্যে কিন্তু একটা বিয়ারিশ প্যাটার্ন সেখানে তৈরি করছে। আর সেখানে কিন্তু 6%-এর বেশি সেখানে সিলভার পড়ে গিয়েছে এবং এখনো পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। তো না জেনে যেখানে সেখানে কিন্তু সোনা বাই করবেন না বা রূপো বাই করবেন না এই মুহূর্তে। মার্কেটে যে ফোমোটা চলে সেটার পিছনে যদি আপনি পড়েন সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের লস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো সেটা নিয়ে আমি আলোচনা করব। তার আগে দেখে নিই যে এখানে কোন কোন পয়েন্টগুলো আমাদের এখানে উঠে আসছে মেইনলি। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো সেকেন্ড পয়েন্ট বলছে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। তো আসুন দেখে নিই কি বলছে। ভারত প্রচুর পরিমাণে তেল আমদানি করে, তাই তেলের দাম বাড়লে ভারতীয় বাজারে তার সরাসরি প্রভাব পড়ে। একদিনেই তেলের দাম প্রায় 8 থেকে 12% বৃদ্ধি পায় এবং ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি $82 উপরে চলে যায়। তো আমি আগের ভিডিওগুলোতে আপনাদের সাথে ডিসকাশন করেছি যে $70 থেকে $72 থেকে এইভাবে অল্প অল্প করে কিন্তু তেলের দাম বাড়ছিল। আর এখানে এক চান্সে 8 থেকে 12% বৃদ্ধি পেয়েছে, যেটা কিন্তু এটা যুদ্ধের যে নিউজটা এখানে মার্কেটে এসছে আমরা যেটা লক্ষ্য করেছি, যেটার ফলে কিন্তু এখানে ক্রুড অয়েলের দামটা ইনক্রিজ হয়েছে। তো এটার ফলে ভয়টা কি আছে এখানে আসুন দেখে নিই যে হরমুজ প্রণালী দিয়ে তেলের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় এই অস্থিরতা তৈরি হয়েছে। তো এই হরমুজ প্রণালী দিয়ে যদি তেল বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আরও দাম বাড়তে পারে। আর এটার প্রভাব কি হবে? এটার প্রভাব হচ্ছে তেলের দাম বাড়লে ভারতীয় বাণিজ্য ঘাটতি বাড়ে এবং মুদ্রাস্ফীতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তো এটা সবাই জানে, আর আমি এটা কম বেশি প্রতিটা ভিডিওতে ডিসকাশন করেছি যে তেলের দাম বাড়লে কিন্তু এখানে ইনফ্লেশন বাড়বে এবং বিদেশি বিনিয়োগকারীরা আমাদের দেশ থেকে কিন্তু টাকা উইথড্রয়াল নিয়ে তারা একটা সেফ ইনভেস্টমেন্ট করবে। এটা কিন্তু আমি আগেও ডিসকাশন করেছি। তো আসুন দেখে নিই যে নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো নেক্সট পয়েন্ট বলছে ভারতীয় রুপির পতন। আসুন দেখে নিই কি বলছে। ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান কমে 91.50 টাকার গণ্ডি ছাড়িয়েছে। রুপির মান কমলে বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় বাজার থেকে টাকা তুলে নিয়ে ডলারের দিকে ঝোঁকেন, যা বাজারে বিক্রির চাপ বাড়ায়। তো এটা ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির কারণে এমনটা হয়, যেটা আমি আগেও ডিসকাশন করেছি। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে।
তো নেক্সট পয়েন্ট বলছে আতঙ্ক এবং ইন্ডিয়া ভিক্স। কালকে আপনি যদি ইন্ডিয়া ভিক্সের উপরে আপনি যদি নজর রাখতেন তাহলে আপনি বুঝতে পারতেন যে এখানে ইন্ডিয়া ভিক্স কিন্তু 20 থেকে 24% এখানে ইনক্রিজ হয়েছিল, যেটা হাই ভোলাটিলিটি আমাদেরকে বোঝাচ্ছিল, মানে মার্কেটের ভিতরে একটা প্রচন্ড পরিমাণে আনসার্টিনিটি রয়েছে, সেটাই কিন্তু আমাদেরকে বোঝানোর চেষ্টা করছিল ইন্ডিয়া ভিক্স। মানে এখানে যদি আপনি ট্রেড করেন সেক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা কিন্তু 99% আপনার রয়েছে, এবং যদি আপনি অপশন ট্রেড করেন সেক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা আরো বেশি হয়ে যায়। তো এখানে কি বলছে, যখনই নিফটি 25,000-এর নিচে নামে তখনই অ্যালগোরিদমিক ট্রেডিং এবং স্টপ লস ট্রিগার হওয়ার ফলে বিক্রি এক লাফে বেড়ে যায়। মানে 25,000-এর নিচে যখনই প্রাইস চলে এসছে তখন কিন্তু সেই লেভেলটা থেকে বড় ধরনের একটা সেলিং প্রেসার চলে আসে, এবং এখানটা থেকে মার্কেট কিন্তু 25,900 লেভেলটাকেও ব্রেক 24,900 লেভেলটাকেও কিন্তু এখানে ব্রেক করে দিয়েছিল। তো এটাই কিন্তু হয়েছে ইন্ডিয়া ভিক্স দেখে আমরা সেটা একটা বেসিক আইডিয়া করেছিলাম। তো যারা যারা জানে বিষয়টা আর যারা যারা জানেন না আজকে বিষয়টা জেনে নিলেন, এটি কিন্তু আপনি চেক করতে পারবেন। তো নেক্সট পয়েন্ট বলছে ক্ষতিগ্রস্ত বিশেষ খাত। তো আসুন দেখে নিই কোন কোন সেক্টরে এখানে বড় ধরনের পতন হয়েছে। ফার্স্ট যে সেক্টরের কথা বলা হচ্ছে এভিয়েশন ও পেইন্ট। তেলের দাম বাড়লে ইন্ডিগো বা এশিয়ান পেইন্টের মতো কোম্পানির খরচ বেড়ে যায়, ফলে এই সব শেয়ারের দাম 7.5% পর্যন্ত এখানে কমেছে। ব্যাংকিং এবং আইটি সেক্টরের উপরে যদি আপনি নজর রাখতেন সেখানে কি হয়েছে, বড় বিনিয়োগকারীরা এই বড় সেক্টরগুলো থেকে টাকা তুলে নেওয়ায় সূচক দ্রুত নিচে নেমে যায়। তো ব্যাংকিং এবং আইটি সেক্টরের যে নিউজটা মার্কেটে চলছে সেখানে একটা বট তৈরি করেছে এআই বট, সেটা নিয়ে আমি আগের ভিডিওগুলোতে ডিসকাশন করেছি। তো এখানে কিন্তু আইটি সেক্টরের ভিতরে অলরেডি একটা প্যানিক সেলিং চলছে, তার সাথে সাথে যে যুদ্ধকালীন পরিস্থিতি মার্কেটে রয়েছে এটার ফলে কিন্তু মার্কেটে আরো বড় ধরনের একটা ফোমো তৈরি হচ্ছে, সবাই কিন্তু স্টক ছেড়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু এখানে আপনি স্টক ছেড়ে বেরোবেন না, এটা কিন্তু আমাদের একটা বাইং অপরচুনিটি হতে পারে। কেন হতে পারে, তো আসুন চার্টে আপনাদেরকে দেখিয়ে দেবো। ডাউ জোন্স আমাদের কি বলছে, গোল্ড সিলভার আমাদের কি বলছে, সেটাও আমরা একবার সংক্ষেপে দেখে নেব। তো নিফটি 50 চার্টটি দেখার আগে প্রথমে আমরা একটু ডাউ জোন্স এবং নাসডাকের উপরে নজর রাখবো যে যুদ্ধকালীন পরিস্থিতিতে ডাউ জোন্স এই মুহূর্তে কেমন ভাবে ট্রেড করছে এবং এখানে ন্যাসডাক আমাদেরকে কি বলছে আসুন একবার দেখে নিই। তো ডাউ জোন্সের উপরে যদি আপনি নজর রাখেন সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে ডাউ জোন্সের ভিতরে কিন্তু একটা এখানে বাউন্স ব্যাক হয়েছে, বা এখান থেকে কিন্তু একটা উপরে যাওয়ার চেষ্টা করছে ডাউ জোন্স। দেখুন এখানে একটা সাপোর্ট লেভেল ডাউ জোন্সের রয়েছে এবং এই সাপোর্টটাকে কিন্তু মেনটেন করার চেষ্টা করছে ডাউ জোন্স। এর ভিতরে কিন্তু বড় ধরনের ক্রাশ হয়নি, যেমনটা হওয়ার আশঙ্কা সবাই করছিল তেমনটা কিন্তু এখানে হয়নি। তো এটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু মার্কেটের ভেতরে আবার পুনরায় স্ট্রেংথ জেনারেট হতে পারে, এটা দেখেই কিন্তু আপনি একটা আইডিয়া করতে পারেন। এখনই কিন্তু আপনি আন্দাজে ফোমোতে পড়ে যদি সেল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বড় লস হওয়ার সম্ভাবনা এখানে থাকবে। আপনি যদি এখানে এদের ন্যাসডাকের যে ইন্ডেক্স রয়েছে ন্যাসডাক 100, তো এটির উপরে যদি নজর রাখেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন ন্যাসডাক কিন্তু এখান থেকে একটা রিকভারি দেখিয়েছে। আপনি যদি 4 আওয়ার্সের ক্যান্ডেলস্টিক হিসাবে লক্ষ্য করেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন আমাদের এখানে যে সাপোর্ট লেভেলটা রয়েছে, আমাদের এই লেভেলটায় যে সাপোর্ট রয়েছে সেই সাপোর্টের উপর থেকে কিন্তু এখানে ন্যাসডাক একটা সাপোর্ট নিয়ে এখানে পজিটিভে কিন্তু ক্লোজ করেছে। এই জন্য আমি কালকে ভিডিও বানাইনি, আমি এটাই দেখার চেষ্টা করছিলাম যে এখানে আমেরিকান মার্কেট কেমন রিয়াকশন করে। এদের মার্কেটের ভিতরে যদি আরো বড় ধরনের ক্র্যাশ হতো সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে আরো বড় ধরনের একটা পতন হওয়ার সম্ভাবনা বা ক্র্যাশ হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারতাম। তেমনটা কিছু এখানে লক্ষ্য করা যায়নি, এখানে কিন্তু পজিটিভে বন্ধ করে দিয়েছে। তো আসুন দেখে নিই একবার গোল্ডের প্রাইসটা এই মুহূর্তে কেমন চলছে এবং সিলভার আমাদেরকে কি বলছে সেটাও একবার দেখে নেব। তো আমরা এখানে XAU গোল্ড যেটা রয়েছে সেটা একবার দেখব। তো আপনি যদি গোল্ডের প্রাইসের উপরে নজর রাখেন সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন গোল্ডের প্রাইসটা কিন্তু একটা যে লেভেলে চলছে এটা কিন্তু খুব বড় ধরনের একটা রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি কিন্তু গোল্ডের প্রাইসটা এখনো পর্যন্ত ট্রেড করছে। তো এই লেভেলটা থেকে এই লেভেলটাকে থেকে যদি মানে গোল্ড নিচে আসে সেক্ষেত্রে কিন্তু স্টক মার্কেটের ভিতরে আরো মানে ভালো ধরনের ফ্লো হবে, মানে এখান থেকে টাকা বেরিয়ে সেটা কিন্তু স্টকের ভিতরে আসবে, সেটা একটা প্রবাবিলিটি রয়েছে। এখনই কিন্তু আপনি এই জায়গাটা যদি বাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা বাড়বে, কেননা গোল্ড অলরেডি একটা ওভার ভ্যালুড জোনের ভিতরে এখানে ট্রেড করছে। যদি আপনি এখানে RSI লক্ষ্য রাখেন সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে গোল্ড কিন্তু একটা ওভার ভ্যালুড কন্ডিশনে ট্রেড করছে। এই লেভেলটা থেকে কিন্তু একটা পতন হওয়ার সম্ভাবনা এখানে গোল্ডের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। যদি আমি সিলভারের চার্ট ওপেন করি সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন
তো আমি এখানে সিলভারের চার্ট ওপেন করেছি। তো সিলভারের চার্ট যদি ওপেন করেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে এই লেভেলটার কাছাকাছি যে ভলিউমটা রয়েছে সেটা কিন্তু একটা এখানে সেলিং ভলিউম হিসাবে এখানে আপনি কনসিডার করতে পারেন। এখানটা থেকে কিন্তু নিচে আসার সম্ভাবনা এখানে সিলভারের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। যারা ইটিএফ বাই করে রেখেছেন, কালকে মার্কেট ওপেন হওয়ার পর আপনি নেগেটিভে দেখতে পারেন আপনার পোর্টফোলিওতে গোল্ডের প্রাইসটা। যারা ইটিএফ বাই করেছেন, বিভিন্ন ধরনের ইটিএফ রয়েছে ইন্ডিয়ান মার্কেটে, তো সেখানে কিন্তু একটা নেগেটিভ কিন্তু আউটফ্লো আপনার পোর্টফোলিওর ভিতরে আপনি দেখতে পারেন, কেননা এখান থেকে কিন্তু গোল্ডের প্রাইস আরো নিচে নামার একটা সম্ভাবনা রয়েছে। আপনি ফোমোতে পড়ে গোল্ড বাই করবেন না। অনেকে বলছে গোল্ড অনেক উপরে চলে যাবে, সিলভার আরো উপরে চলে যাবে, তো এটা কিন্তু মার্কেটে ফোমো তৈরি হচ্ছে। আমরা অনেকদিন ধরে মার্কেটে রয়েছি, এই বিষয়টা কিন্তু আমরা কম বেশি জানি, আর যারা অনেকদিন ধরে রয়েছেন তারা বিষয়টা জানেন। তো এখানে কিন্তু ফোমোতে পড়ে বাই করবেন না, এখান থেকে কিন্তু প্রাইসটা নিচে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে অ্যাজ পার টেকনিক্যাল চার্ট। সেটাই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি আপনাদের। তো আসুন এবার আমরা দেখে নিই যে নিফটি 50 এবং ব্যাংক নিফটির ভিতরে চার্ট আমাদেরকে কি বলছে। আসুন সেটা একবার আমরা দেখে নিই। তো আমি এখানে নিফটি 50 চার্টটি ওপেন করে নিয়েছি। প্রথমে আমি ডেইলি ক্যান্ডেলস্টিক হিসাবে যদি আপনাদের চার্টটি দেখাই, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন যে নিফটি 50-র ভিতরে আমি যে সাপোর্ট লেভেলটা ড্র করেছিলাম, দেখুন এখান থেকে মার্কেট জাম্প করে ঠিক সেই সাপোর্ট লেভেলটার উপরেই এসে কিন্তু এখান থেকে আবার প্রাইসটা উপরে গিয়েছে। দেখুন এখানে যে বড় ধরনের একটা গ্যাপ তৈরি হয়েছে মার্কেটের মধ্যে, এখানে কিন্তু একটা বড় ধরনের গ্যাপ তৈরি হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা গ্যাপ কিন্তু তৈরি হয়েছে। তো এই গ্যাপটা কিন্তু ফিল করার জন্য এটা প্রাইস মানে নিফটির প্রাইস আরো উপরে যেতে পারে এখানটা থেকে। তো এই মুহূর্তে আপনার কাছে যে স্টক রয়েছে আপনি কিন্তু সেল করবেন না, হোল্ড করে কিন্তু আপনি বসবেন। এখনো কিন্তু তেমন বিরাট বড় ধরনের বিয়ারিশ মোমেন্টাম মার্কেটে আসেনি। লোকে যে ফোমোটা তৈরি করছে, মানুষের মনে ফোমোটা ঢুকিয়ে দিচ্ছে, সেটা কিন্তু একদমই না, সেটার মানে বিপরীতে কিন্তু এখানে মার্কেট নিয়ে যাওয়ার চেষ্টা করে সবসময়, সেটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো আমি যদি এখানে 4 আওয়ার্সের ক্যান্ডেলস্টিক হিসাবে নিফটির চার্টটি ওপেন করি, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 4 আওয়ার্সের ক্যান্ডেলস্টিকটা কিন্তু খুব ভালো ধরনের একটা বুলিশ ক্যান্ডেলস্টিক এই সাপোর্টে কিন্তু বানিয়েছে এবং এটাকে কিন্তু এনগালফিং করে নিয়েছে, যেটা কিন্তু একটা ভালো ধরনের পজিটিভ ইন্ডিকেশন আমাদেরকে দিচ্ছে। কে দিচ্ছে না, নিফটি 50 কিন্তু আমাদেরকে দিচ্ছে। তো আসুন দেখে নিই যে কিভাবে আমরা কালকে ট্রেডিংটা করব। তো 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসাবে নিফটি চার্টটিকে প্রথমে আমি ওপেন করে নেব। তো দেখুন যে লেভেলটায় এখানে মার্কেট ট্রেড করছে, এটা কিন্তু ঠিক এই যে লেভেলটায় মার্কেট ঠিক এই লেভেলটা থেকে ট্রেড করছে, এই লেভেলটা থেকে কিন্তু মার্কেট বাউন্স ব্যাক করেছে এবং এটা একটা রেজিস্ট্যান্স লেভেল বানিয়েছে। মানে কালকের যে এখানটায় হাই ছিল সেই হিসাবে কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। তো শর্ট টার্ম ট্রেডের কথা বলছি এবার আমি। তো আগে যে বিষয়টা নিয়ে ডিসকাশন করলাম, এটা কিন্তু ওভারঅল ভিউটা নিয়ে আমি ডিসকাশন করলাম যে মার্কেটের ভিতরে বিরাট বড় ধরনের বিয়ারিশনেস কিন্তু নেই। চার্ট আমাদেরকে বলছে একটা সাপোর্ট লেভেলের কাছাকাছি কিন্তু নিফটি চলে এসেছে, সেটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এবার আমরা দেখবো যে কিভাবে ট্রেডিংটা করব, আমরা শর্ট টার্ম ট্রেডিংটা কিভাবে করব। তো দেখুন যে লেভেলটায় এখানে মার্কেট চলছে, এই লেভেলটা থেকে যদি এখানে প্রাইস 24,986 বা আপনি এখানে 25,000-এর লেভেলটাকে দেখতে পারেন, তো 25,000-এর লেভেলের উপরে যদি একবার চলে আসে, সেক্ষেত্রে কিন্তু এখানটা থেকে উপরে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে নিফটির মধ্যে। আদারওয়াইজ যদি 24,986 যে লেভেলটা রয়েছে, এই লেভেলটার কাছাকাছি যদি কোনো বিয়ারিশ ক্যান্ডেলস্টিক তৈরি করে বা বিয়ারিশ কোনো মোমেন্টাম এখানটায় লক্ষ্য করা যায় শর্ট টার্ম, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই লেভেলটা থেকে শর্ট করব এবং আমাদের টার্গেটটা কিন্তু ঠিক এই লেভেলটাই হবে। টার্গেট কোথায় হবে? টার্গেট হবে 24,584-র কাছাকাছি কিন্তু আমাদের এখানে টার্গেটটা হবে। এখানে কিন্তু একটা সাপোর্ট লেভেল রয়েছে এবং ডেইলি ক্যান্ডেলস্টিক হিসাবে এটা কিন্তু একটা ভালো ধরনের ক্রুশিয়াল সাপোর্ট লেভেল এখানে রয়েছে। তো এই সাপোর্ট লেভেলের নিচে যদি চলে আসে, সেক্ষেত্রে কিন্তু বিয়ারিশনেস মোমেন্টামটা আরো বেড়ে যাবে, সেটা কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে না। আপাতত এই লেভেলটা থেকে কিন্তু একটা বাউন্স ব্যাক অলরেডি করে নিয়েছে। আমার মনে হয় এখান থেকে নিফটি আরো উপরে যাওয়ার একটা সম্ভাবনা এখানে তৈরি হচ্ছে। তো দুটো কন্ডিশনে আমরা ট্রেড করব বলে দিলাম। ফার্স্ট, এখানে যে লেভেলটার কাছাকাছি এখানে হাই বানিয়েছিল কালকে, এই লেভেলটার কাছাকাছি যদি কালকে কোনো বিয়ারিশ কোনো ক্যান্ডেলস্টিক বা বিয়ারিশ কোনো চার্ট প্যাটার্ন তৈরি হয়, সেক্ষেত্রে আপনি এই লেভেলটা থেকে শর্ট করতে পারেন। আদারওয়াইজ এই যে লেভেলটা রয়েছে 25,584, এই লেভেলটার কাছাকাছি এসে যদি বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি করে, সেক্ষেত্রে এই লেভেলটা থেকে আপনি কল সাইডে এন্ট্রি করতে পারেন এবং টার্গেট হবে 25,000-এর কাছাকাছি। আপনি 1:2 অ্যাসপেক্টে কিন্তু ট্রেডিংটা করতে পারেন। তো আসুন দেখে নিই যে ব্যাংক নিফটির ভিতরে কিভাবে আমরা ট্রেডিংটা করব।
তো আমি এখানে ব্যাংক নিফটি চার্টটি ওপেন করেছি, ডেইলি ক্যান্ডেলস্টিক হিসাবে আমি ব্যাংক নিফটি চার্টটিকে ওপেন করেছি। তো আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন ব্যাংক নিফটির ভিতরে যে গ্যাপটা তৈরি হয়েছে এই গ্যাপটাকে ফিল করার জন্য ব্যাংক নিফটি যেতে পারি। কেন বলছি, যে ক্যান্ডেলস্টিকটা এখানে তৈরি করেছে, ক্যান্ডেলস্টিকটা কিন্তু নিচে ওপেন করে উপরে গিয়ে ক্লোজিং করেছে। এর মানে হচ্ছে এর ভিতরে কিন্তু এই লেভেলটা থেকে একটা বাইং এসছে। আমি যদি 4 আওয়ার্সের ক্যান্ডেলস্টিক দিই সেক্ষেত্রে আপনি আরো ক্লিয়ার বুঝতে পারবেন। দেখুন এই লেভেলটা থেকে কিন্তু প্রাইস আরো উপরে যাওয়ার চেষ্টা করেছে। এখানটা থেকে সাপোর্ট নিয়ে এখানে যে সাপোর্ট লেভেলটা রয়েছে এই সাপোর্টটা থেকে কিন্তু সাপোর্ট নিয়েছে এবং আরো উপরে যাওয়ার একটা চেষ্টা করছে ব্যাংক নিফটি। তাহলে আমরা কিভাবে ট্রেডিং করতে পারি, এটা কিন্তু ওভারঅল ভিউটা আমি বললাম, এটার ভিতরেও কিন্তু একটা সাপোর্ট লেভেলে মানে ব্যাংক নিফটি চলে এসছে। এই লেভেলটা থেকে আরো উপরে যাওয়ার একটা সম্ভাবনা এখানে রয়েছে। ভালো ভালো স্টক যেগুলো রয়েছে, ব্লু চিপ কোম্পানি যেগুলো রয়েছে ব্যাংকিং সেক্টরের মধ্যে, যে সমস্ত কোম্পানি রয়েছে, এইচডিএফসি ব্যাংক রয়েছে, আইসিআইসিআই ব্যাংক রয়েছে, কোটাক মাহিন্দ্রা ব্যাংক রয়েছে, এসবিআই রয়েছে। তো এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু আরো ভালো পারফরমেন্স করতে পারে। তো এখানে কিন্তু একটা কম দামে বাইং করার সুযোগ এখনো মার্কেটে রয়েছে। তো সেটা আপনি চাইলে সেটার ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসাবে ব্যাংক নিফটি চার্টটিকে ওপেন করে নেব প্রথমে। তো আমি এখানে ব্যাংক নিফটি চার্টটিকে ওপেন করে নিয়েছি 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসাবে। তো এখানে আমরা কিভাবে ট্রেডিং করব, দেখুন এই লেভেলটায় একটা গ্যাপ রয়েছে, আর যে লেভেলটার কাছাকাছি ব্যাংক নিফটি ট্রেড করছে লেভেলটার কাছাকাছি রেজিস্ট্যান্স লেভেলও রয়েছে। শর্ট টার্ম ট্রেডিং করছি, তাহলে কিভাবে ট্রেডিং করব, দেখুন ব্যাংক নিফটি যদি এটার উপরে গিয়ে ওপেন হয় কালকে, আমার মনে হয় এটার মানে এই যে লেভেলটা রয়েছে এটার থেকে এই লেভেলটাকে কিন্তু কালকে এটার উপরে চলে যেতে পারে। মানে কালকে কিন্তু এখানে 59,968 বা এখানে 60,000-এর যে লেভেলটা রয়েছে 60,000-এর উপরে কিন্তু ব্যাংক নিফটি এখানে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। 60,000-এর লেভেলটা কেন বলছি, এটা একটা সাইকোলজিক্যাল লেভেল। তো 60,000-এর লেভেলের উপরে যদি ব্যাংক নিফটি চলে আসে সেক্ষেত্রে কিন্তু 60,000-এর উপরে গিয়ে আমরা একটা কল সাইডে এন্ট্রি করতে পারি। এই গ্যাপটা কিন্তু ফিল করার জন্য এখানে যে গ্যাপটা রয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন, এই গ্যাপটাকে ফিল করার জন্য কিন্তু ব্যাংক নিফটি যেতে পারে। তো 60,000-এর উপরে যদি ব্যাংক নিফটি চলে আসে সেক্ষেত্রে 60,000-এর উপরে কিন্তু আমরা ব্যাংক নিফটিতে এন্ট্রি করতে পারি কল সাইডে, এবং আপনি কিন্তু এখানে এই লেভেলটা থেকে কিন্তু এখানে 60,400 যে লেভেলটা রয়েছে এই লেভেলটার কাছাকাছি ইজিলি কিন্তু ব্যাংক নিফটি চলে আসতে পারে। তো আপনি এখানে 1:2 অ্যাসপেক্টে কিন্তু এখানে কল সাইডে এন্ট্রি করতে পারেন। আদারওয়াইজ এখানে 60,000-এর নিচে যদি ব্যাংক নিফটি কোনো ধরনের বিয়ারিশ মোমেন্টাম বা বিয়ারিশ কোনো ক্যান্ডেলস্টিক তৈরি করে সেক্ষেত্রে এখানে এই লেভেলটা থেকে আমরা শর্ট করব এবং আমাদের টার্গেট কিন্তু এখানটাই হবে। এখানে আমাদের টার্গেট যে লেভেলটা রয়েছে 59,400 যে লেভেলটা রয়েছে আমি একবার ভালোভাবে দেখিয়ে দেবো। 59,400 যে লেভেলটা রয়েছে এটার কাছাকাছি কিন্তু আমাদের এখানটায় টার্গেটটা হবে। তো দুটো কন্ডিশন আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ফার্স্ট কন্ডিশন, ব্যাংক নিফটি যদি 60,000-এর উপরে চলে আসে এবং এখানে, তাহলে আমরা ঠিক এই লেভেলটা থেকে কল সাইডে এন্ট্রি করব, টার্গেট হবে 60,400। আদারওয়াইজ ব্যাংক নিফটি যদি 60,000-এর লেভেলটাকে ব্রেক আউট করতে না পারে, এই লেভেলটার কাছাকাছি কোনো বিয়ারিশ মোমেন্টাম বা বিয়ারিশ কোনো ক্যান্ডেলস্টিক এখানে তৈরি করে সেক্ষেত্রে আমরা এই লেভেলটা থেকে শর্ট করব এবং আমাদের টার্গেট হবে 59,400-র কাছাকাছি। তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন ওভারঅল মার্কেটের ভিউ কি রয়েছে। প্যানিক সেলিং কিন্তু করবেন না, যেটা আমি আগে বলেছি আপনাদেরকে। তো ভেবেচিন্তে কিন্তু এখানে কাজ করবেন। ভালো ভালো স্টক আপনি চাইলে এখানে কিন্তু গ্র্যাব করতে পারেন। তো আশা করি ওভারঅল সেন্টিমেন্ট মার্কেটের কি রয়েছে আপনি বুঝতে পেরেছেন। নিফটির ভিতরে কিভাবে ট্রেড করতে হবে, ব্যাংক নিফটির মধ্যে কিভাবে ট্রেড করতে হবে, সবকিছু আপনি ডিটেলসে বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।